শান্তিতে থাকতে চান, তাহলে আপনার টাকা পয়সা বেশি দরকার হবে। যত টাকা পয়সা থাকবে তত আপনি হ্যাপি হবেন। আসলে বিষয়টা কিন্তু এমন না। মানুষের দরকার আপনার, আপনি সমাজের যেই স্তরে আছেন, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্ন মধ্যবিত্ত, কেউ বড়লোক, ওই স্ট্যাটাসটা বজায় রাখার জন্য আপনার যে টাকা পয়সাটা দরকার, ওই টাকা পয়সাটা যদি আপনি কাজ করা ছাড়াই যদি প্রতি মাসে আপনার কাছে আসে, এটাই হচ্ছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা। যেখানে আপনাকে টেনশন করতে হয় না যে আগামী মাসটা আপনার কিভাবে চলবে। আপনি অসুস্থ হইলে, হসপিটালে থাকলে, ফ্যামিলির কিছু হয়ে গেলে, তাহলে আমরা যে পেশায় থাকি, আপনি অ্যাক্টিভ কাজ যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণই করতেছেন। যখন আপনি অসুস্থ হবেন তখন আপনার ফ্যামিলি বা আপনার চাকরি তো আর নর্মালি, যদি আমরা বলি যারা ডে টু ডে বেসিসে কাজ করেন, বিজনেস করেন, যাওয়া সম্ভব না, তো তখন আপনার ইনকামটা কমে যাবে। আপনার জীবনে আপনি যে পেশায় থাকেন, আপনার যে সামাজিক স্ট্যাটাস, কারো হয়তো 20,000 টাকা মাস চলে, কারো 50,000, কারো 1 লক্ষ টাকা মাস প্রয়োজন হয়। যার যত টাকায় মাস চলে, ওই টাকাটা যদি আপনি কি করতে পারেন, আপনি কাজ না করলেও যাতে এমন কিছুতে আপনি বিনিয়োগ করেন, সেটা আপনার ব্যাপারটা। সেটা আপনার জায়গা জমি হইতে পারে, ফ্ল্যাট হইতে পারে, গোল্ড হইতে পারে, শেয়ার বাজার হইতে পারে। সহজ কথা হচ্ছে, আপনার জীবন ধারণের জন্য যে খরচটা দরকার, এটা যদি আপনি নিজে কাজ করা ছাড়া আসে, তাহলে আপনি দেশ, জাতি, সমাজের জন্য কিছু করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, ভবিষ্যতে কিছু করতে পারবেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ম্যাক্সিমামই 100-র মধ্যে 80 জনই, আমাদের যে যত বড় ইঞ্জিনিয়ারই হই, যে যত বড় লয়ারই হন, তার ইনকামের পিছনে তার জীবনটা চলে যায়। তো এই জন্য ক্রিয়েটিভ কিছু চিন্তা করা তার পক্ষে কিন্তু সম্ভব হয় না। তো আজকের ওভারভিউটা থাকবে এখান থেকে। জাস্ট আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন আপনার জন্য কোনটা সুইটেবল হয়। কারণ সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক না, সবার পড়াশোনা এক না। তো এর জন্য আপনার পড়াশোনা, আপনার সামাজিক অবস্থা অনুযায়ী যেইটা আপনার কাছে সুইটেবল হয়, সেটার দিকে আপনি যাবেন। আর আপনার প্রতিনিয়ত মাসিক যে খরচটা দরকার, সেইটার আপনার একটা পেসিভ ইনকামের আপনি যদি ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি আর্থিকভাবে আমরা বলতে পারবো সচ্ছল, কারো উপর আপনার নির্ভর করতে হবে না। তো ওয়ান বাই ওয়ান তাহলে আমরা মোটামুটি শুরু করি। তো আসলে বিষয়গুলো আমরা জানি, কিন্তু আমরা জাস্ট চিন্তাটা করতে হবে একটু ভিন্নভাবে, তাহলেই হবে। আমরা আশেপাশে সবকিছু দেখি, সবকিছু জানি, কিন্তু থিঙ্কিংটা হচ্ছে সবার ভিন্ন। কারণ দেখুন, জাস্ট একটা যদি আমরা কথা বলি, যেমন ধরেন যে একজন রুগী যদি অসুস্থ হয়, রুগী পক্ষ চিন্তা করে তার একটা দুঃখের বিষয়, টাকা পয়সা খরচ হবে। অপরপক্ষে হসপিটাল অথবা ডাক্তাররা চিন্তা করে যে রুগী না আসলে সে খাবে কিভাবে। ঘটনা কিন্তু একটাই, দুইজনের দৃষ্টিভঙ্গি দুই রকম। তো আমাদের জীবনটাও এরকম। আমরা দৃষ্টিভঙ্গির উপরই জোর দিব যে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে একটা জিনিসকে দেখতেছেন। তাহলে সহজ কথা হচ্ছে, আপনার জীবনের প্রতিদিনের যে খরচ, এইটা যদি আপনি যতটুকু দরকার আপনার অ্যাক্টিভ কাজ করা ছাড়া, মানে আপনি চাকরিতে না গেলেও আপনার সমস্যা নাই, আপনি এমন একটা কিছু করছেন, চাকরি থেকে মাসে যে বেতন পাইতেন ওই বেতনটা আসতেছে। এখন এই যে সময়টা পাচ্ছেন, এটা নিজেকে আপনি গঠন করার জন্য ব্যয় করতে পারেন, সমাজে জন্য ব্যয় করতে পারেন, ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন। কিন্তু আপনার যদি জীবনটা চলে যায় শুধু নিজের টাকা ইনকাম করার জন্য, তো আপনি বাকিটার করবেন কোথায়? ব্যবসার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে একটা ধারণা, আপনি একটা দোকান নিয়ে বসলেন তার মানে আপনি ব্যবসা করতেছেন না। আপনি নিজে দোকানে নিজে কর্মচারী, আপনি একদিন না গেলে দোকান বন্ধ, তার মানে এটা কোনো আমাদের ব্যবসা হইল না। ব্যবসা এমন হবে যেখানে আপনি না থাকলেও আপনার ব্যবসাটা কন্টিনিউ করবে। এক কথায় যদি আমরা বলি, আপনি যদি কোটিপতি হইতে চান, আপনাকে নিজে আপনার নিচে সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে, আশেপাশে যারা আছে এদেরকে লাখপতি বানাইতে হবে, তবেই আপনি কোটিপতি হইতে পারবেন। কিন্তু আমাদের সমাজে বা আমরা যে চিন্তাটা করি যে আমি একাই টাকা পয়সা কামাবো, বাকি সবাই যাতে না কামায়। টাকা পয়সা রিজিক উপরওয়ালা দিবে, তার কাছে কিন্তু টাকা পয়সার অভাব নাই। সেই জন্য এখন থেকে যখনই চিন্তা করবেন, আপনি যদি 10,000 টাকা কামাইতে চান, চিন্তা করবেন যে আপনার নিচে আশেপাশে যারা আছে এরা যাতে অ্যাটলিস্ট 5,000ও কামাইতে পারে। তখনই আপনার ওই 10,000 টাকার একটা ভ্যালু থাকবে। কারণ ধরেন যে একটা গাছ যদি আমরা যত বড় উপর দিকে আপনি উঠতে চাবেন, আশেপাশে যদি ছোট ছোট জিনিস না থাকে, বাতাসে কিন্তু এটা ভেঙে যাবে। এটা একটা ন্যাচারাল গত জিনিস। তো এই জন্য আপনি যত উপরে উঠতে চাবেন, আপনার চতুর্দিকে এরকম আপনি কি করবেন, সাপোর্ট সিস্টেম তৈরি করবেন, মানে আপনার আশেপাশের লোকদেরকেও কিছুটা উন্নতি করার চেষ্টা করবেন। তাহলে যত ঝড় তুফানি আসুক শুধু আপনার উপর দিয়ে যাবে না। সাপোর্ট সিস্টেমটা আমাদেরকে বজায় রাখতে হবে। এখন যেই কথাটা আমরা বললাম, এটা বলতে তো ভালো বলা যায়,
কিন্তু এটা বাস্তবায়ন একদিনে কিন্তু সম্ভব না। আপনি আজকে ইচ্ছা করলে আগামী 1 বছরে আর্থিকভাবে এদিকে পৌঁছাইতে পারবেন না। কখন পারতেন? যখন আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা থেকে কেবল শেষ করছেন, তখন থেকে যদি প্রস্তুতিটা হইতো আপনি পারতেন। তারপরেও মানুষের জীবন কে কতদিন বাঁচবে এটা আমরা নিজেরাও জানি না। অ্যাটলিস্ট 5 থেকে 15 বছর সময় দরকার। জীবনের 5 থেকে 15 বছর যার যার অবস্থা অনুযায়ী যদি আপনি ক্রিয়েটিভ কাজ করতে পারেন, এরপরে আপনার আর কাজ করার দরকার নেই। আপনি তখন নিজের ইচ্ছা মতো কাজ করবেন। তাই বলে আমরা বলবো না যে আপনি বসে থাকবেন, ঘুমাবেন, এমন না। মানে আপনি জীবন ধারণের জন্য কাজ করবেন না। আমাদের স্কুলে কি হয়, আমাদের ফ্যামিলি বলেন, সবাই বলেন, বাচ্চা কাচ্চা হয়, তার পিছনে আমরা কোটি টাকা খরচ করি, ভালো স্কুলে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, সবচেয়ে দামি স্কুলে আমরা পড়াই। তাকে আমরা কিন্তু টাকা পয়সা ইনকাম করার চিন্তা করাই না। বলে যে বাবা তুমি পড়ো, পড়াশোনা ভালো করো, পড়াশোনা ভালো করো। হঠাৎ করে পড়াশোনা শেষ, এবার বলে যে টাকা ইনকাম করো। তার সারা জীবনে এই যে সে প্রায়, যদি আমরা বলি মোটামুটি 10 আর 2 12 আর 4 14 বছর জীবনে সে টাকা ইনকাম কিভাবে করে কোনোদিন সে জানে না। এখন তার অনার্স শেষ, আপনি বলতেছেন টাকা ইনকাম করো, ফ্যামিলি সাপোর্ট দাও, বিয়ে করো। তো সে করবেটা কি? কারণ এই 14 বছর জীবনে কোনোদিন, ম্যাক্সিমাম ক্ষেত্রে 100-র মধ্যে 80% ছেলে মেয়ের কোনো এই টেনশনটা থাকে না যে টাকাটা আসবে কোথা থেকে। ওইটা ভিন্ন কথা। আপনার ফ্যামিলি আপনার পড়াশোনার জন্য খরচ দেয়, আপনি বাইরে ঘোরাফেরার জন্য টাকার চিন্তা করেন, সেই চিন্তার কথা আমরা বলতেছি না। তাহলে এই যে আপনার ছেলে মেয়ে সবাইকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, পড়াশোনা শেষ, এখন হঠাৎ করে বলতেছেন টাকা দাও। এখন সে তো জানে না মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি, সে তো জানে না টাকা পয়সাটা কিভাবে ডিল করতে হবে। তো তার থেকে তো আশা করে আপনার লাভ হবে না। তা আমরা ম্যাক্সিমাম জীবনের ক্ষেত্রে সবাই এই অবস্থায় সৃষ্টি হয়েছে যে তখন আমরা যদিও চাকরি করি, আমরা কিন্তু আমাদের বাস্তব জ্ঞান থাকে না যে চাকরি থেকে আমি কিভাবে টাকাটা ইনকাম করে কোথায় রাখবো, কি করব, বা কোন কোন ভাবে আর আমার স্কিলটা বৃদ্ধি করা যায়। তো এইটা যদি আমরা ধীরে ধীরে উন্নত বিশ্বে যদি আমরা দেখি, এদেরকে ছোট লেভেল থেকে ছোট হিসাবে তৈরি করা হয়। মাধ্যমিক স্তরে তাদেরকে ওইরকম বাস্তব ভিত্তিক স্কুলে কি করা হয়, ওরকম তাদের ক্লাস প্রতি মাসে দেওয়া হয়, নির্দিষ্ট একটা কিছু জিনিস সেল করে টাকাটা ইনকাম করার প্রশিক্ষণ দেওয়া হয়। তো এইরকম আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। কিন্তু আমরা যেহেতু এখন আধুনিক যুগ, এখন আমরা এই ইন্টারনেটের কারণে যেমন আপনারা কানেক্ট হইতে পারছেন, অনেক কিছু শিখতে পারতেছেন। ইউটিউবে অনেক ভালো জিনিস আছে, আবার খারাপ জিনিসও আছে। তো ইউটিউবটা বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া আসলে আমাদের বাস্তব জীবনের বাইরে না। তো এই জন্য আপনি যদি ভালো ক্রিয়েটিভ, যেমন আজকের এই ক্লাসটার পরে আপনি দেখবেন যে আপনার ইউটিউবে যদি আপনি দেখেন এই ভিডিওটা, আপনার আশেপাশে মানি রিলেটেড ভিডিওগুলো আসবে। তার মানে আপনি যেই দিকে যাইতে চাবেন আপনাকে ওই জিনিসটাই দেখাবে। আপনি যদি ওয়াজ মাহফিল বেশি শোনেন, আপনার টাইম লাইনে ওয়াজ মাহফিলে আসবে, অন্য কিছু আসবে না। এটা হচ্ছে একটা, আমরা যদি বলি, ইকোসিস্টেম। তো এরপরে আসি আমরা মূল আলোচনার বিষয়টা, আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে, তাহলে আমরা এমন কিছু করব যেটার মাধ্যমে যে জ্ঞানটা আমরা অর্জন করছি, যে যেটাই পড়াশোনা করেন, অ্যাটলিস্ট আপনি বাংলা পড়া পড়তে পারেন, ইংরেজিটা দেখতে পারেন, এতটুকুই পড়া যথেষ্ট। আসলে স্কুলের মূল উদ্দেশ্য কিন্তু আপনাকে এডুকেশন করে না। স্কুলের মূল উদ্দেশ্যটা হচ্ছে পড়াটা সারা জীবন, মৃত্যু পর্যন্ত যে জিনিসটা পড়বেন ওইটা কিভাবে পড়বেন, ওই ব্যাকরণটা শিক্ষা দেওয়াই হচ্ছে মূল কাজ। এইটাই আমরা কিন্তু বুঝি না। আমরা চিন্তা করি ভালো স্কুলে পড়বো, ভালো ভার্সিটিতে পড়বো, ইঞ্জিনিয়ার হব, বের হবো, লাখ টাকা বেতনে চাকরি করব। এখন চাকরিটা দিবে কে? চাকরিটা দিবে, দেখবেন যে ক্লাস 10 পাস, ইন্টার পাস একজন, সে বিশাল বড় কোম্পানি করছে, তার অধীনে গিয়ে আপনি মাসে 2 লাখ টাকা বেতনে কাজ করতেছেন আর বলতেছেন যে আপনি শিক্ষিত। তার মানে আমাদের বেসিক লেভেলটা আমরা তৈরি করার চেষ্টা করব। এখন আসি আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে বা বাস্তবে আমরাও জীবনে যে ভুলগুলো করেছি, আমরা সবচেয়ে বেশি কি ধন সম্পদ অর্জন করার বেশি চেষ্টা করি। তো একটা জিনিস মনে রাখবেন, সম্পদ অর্জন বেশি না করে আপনি যদি ক্যাশ ফ্লোটা বেশি বাড়াইতে পারেন। ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদ টাকা। ধরেন যে আপনার যত বাড়ি গাড়ি জায়গা জমি আছে, 200 কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু মাসে ওইখান থেকে 1 লাখ টাকাও আসে না, তো ওই সম্পত্তির কোনো দাম নাই। যদি আপনার 10 লাখ টাকার আপনার বাড়ি গাড়ি থাকে, আর মাসে যদি আপনার 50,000 টাকা কোনো জায়গা থেকে আসে, ওই জায়গা থেকে আসে, তাহলে আপনি হচ্ছেন হ্যাপি মানুষ, আপনার ক্যাশ ফ্লোটা ভালো। তো এই জন্য সম্পদ আপনি অর্জন যদি করেন, ওই রকম সম্পত্তি অর্জন করার চেষ্টা করবেন যেটা আপনাকে নিয়মিত সেখান থেকে ইনকাম দিবে। আর যদি ইনকাম না দেয়, ওইটা আপনার ডেট, ওইটা আপনি বাদ দেন, ওইটা আপনি সেল করে দেন। এমন সম্পত্তি বা প্রপার্টিতে আপনি বিনিয়োগ করেন, সেটা আপনার বাড়ি হইতে পারে, ফ্ল্যাট হইতে পারে, দোকান হইতে পারে, ব্যবসা অংশীদার হইতে পারে, অথবা গোল্ড হইতে পারে। তার মানে আমরা
ধীরে ধীরে নিজে চিন্তা করব আমাদের যা কিছু আছে, এমন না যে আপনার আপনি বলবেন যে ভাই আমার তো নিজের ঘরটাও নাই, সেটা কথা না। আপনার যদি গরিব হন, আপনার মাসে 5,000 টাকা দিয়ে ফ্যামিলি চলে, তাহলে আপনি ওই 5,000 টাকারই ব্যবস্থা করেন যে ওই 5,000 টাকা আমার মাসে যদি কোনো জায়গা থেকে আসে তাহলে আমি কাজ করতে হবে না। আর যার 50,000 টাকা লাগে তাহলে ওই হিসাবে চিন্তা করতে হবে। তো এখন আমরা যারা অর্থনীতির ছাত্র তারা অ্যাসেটকে এক হিসাবে বুঝেন, লাইবিলিটিকে এক হিসাবে বুঝেন, এটা আমরাও বুঝি। লাইবিলিটি মানে আপনার দায়, আপনার কাছে কেউ পাওনা আছে, যেমন আপনি বিয়ে করছেন, স্ত্রী সন্তান এদেরকে দেখাশোনা পড়াশোনা খরচ আপনার উপর একটা লাইবিলিটি। আপনি একটা গাড়ি কিনছেন, গাড়িতে তেল দিতে হবে, লাইবিলিটি। তো অর্থনীতির ভাষায় না গিয়ে জাস্ট আমরা আধুনিক যুগে যারা মানি ম্যানেজমেন্ট করে এদের কথা হচ্ছে অ্যাসেট, আমরা সেটাকেই বলবো যেটা আমাকে নিয়মিত টাকা পয়সা দিবে। যে জিনিসটা আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করব, যেটা আমাকে টাকা পয়সা দিবে না, যেটার পিছনে আমি টাকা খরচ করব, ওইটা আমার অ্যাসেট না, ওইটা আমার লাইবিলিটি। যেমন ধরেন যে আপনার যদি একটা মাইক্রোবাস আছে, সেটা আপনি কি করেন, শুধু নিজের ব্যবহারের জন্য সেটাকে ইউজ করেন, কোথাও ভাড়াও দেন না, কোনো কিছু করেন না, আপনার বাসায় পড়ে থাকে, যখন দরকার আপনি ব্যবহার করেন, তেল সেখানে দেন। এইটা আপনার অ্যাসেট না, এটা হচ্ছে আপনার লাইবিলিটি, প্রতি মাসে আপনার থেকে টাকা নেয়। এরকম রাখা যাবে না, সেটা ভিন্ন জিনিস। এখন যদি সেটাকে আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে কোথাও রেন্টে দেন, ভাড়া দেন, তাহলে সেটা আপনার অ্যাসেট হবে। তার মানে এক শব্দে আমরা বুঝবো অ্যাসেট এমন জিনিস যেটা আমাকে নিয়মিত ইনকাম দিবে, কম হোক বেশি হোক, যদি না দেয় ওইটা আমার তালিকা থেকে বাদ যাবে। আর লাইবিলিটি কোনটা সেটা আমরা সবাই জানি, যেটা আপনার প্যাকেট থেকে টাকা বের করে নেবে, এখন সেটা যেটাই হোক। আর এই আমরা যে জিনিসটা একটা ভুল করি, যেমন ধরেন যে ব্যাংকে টাকা রাখলে এত পার্সেন্ট সুদ দেয়, সঞ্চয়পত্র করা করলে এত পার্সেন্ট দেয়, 10 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন, 2 বছর পরে 20 লাখ টাকা বিক্রি করছেন, আপনি চিন্তা করতেছেন আমি তো 100% লাভ করলাম। আসলে না, আপনি জীবনও 100% লাভ করেন নাই। মাঝখান দিয়ে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে একটা শব্দ চালু আছে। একটা যদি উদাহরণ দেই, যেমন ধরেন যে গত বছরে 2024 সালের এই যে 26শে সেপ্টেম্বর যদি আপনি একটা জিনিস যদি কিনতে পারতেন 1 লাখ টাকায়, আজকের দিনে 1 বছর পরে ওই জিনিসটা কিনতে আপনার এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি 8.5% থাকে, তাহলে 1,08,500 টাকা দরকার হবে। আর এই 1 লাখ টাকা যদি আপনি গত বছরে ব্যাংকে কোনো সেভিং অ্যাকাউন্টে রাখতেন, আপনাকে ম্যাক্সিমাম তারা 6% দিত, মানে 1 লাখ টাকা প্লাস আর 6,000, 1,06,000 টাকা দিত। আপনার গত বছরে 1 লাখ টাকায় আপনি 1,08,000 টাকা জিনিস কেনার ক্যাপাবিলিটি ছিল, আজকে ওই টাকাটা হিসাব করলে আপনার প্রায় 2,500 টাকা লস, মানে আপনার টাকাটার ভ্যালুটা কমে গেছে। তো এই জন্য আজকে থেকে যখনই আপনি কোনো লাভ হিসাব করবেন, ওইখান থেকে একটু তখন খোঁজ নিবেন যে মুদ্রাস্ফীতি কত আছে, ইনফ্লেশনটা কত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কত, ওইটা মাইনাস করে এবার চিন্তা করেন যে আমি লাভ করছি। তাহলে যদি আপনি 12% সুদ পান, মুনাফা পান, চিন্তা করবেন যে তখন তাইলে আপনি পাচ্ছেন কত, মাত্র 3.5% আপনি লাভ করতেছেন। বাকিটা আপনার লাভ না, বাকিটা হচ্ছে যে সমাজে চলতে গেলে, জীবনে বাঁচতে গেলে, যেমন অক্সিজেন, এই 8.5% সমাজে টিকতে গেলে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। এই চিন্তাটা যদি আপনার থাকে, আপনি যে কোনো জায়গায় যদি 8.5%-এর নিচে, বা আজ থেকে 20 বছর পরে ভিডিও দেখলে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 30% হয়, তাহলে আপনাকে 40%-এ আপনি মুনাফা দেয় এমন বিনিয়োগ করতে হবে। তো এইটা মনে রাখবেন, এইটা যদি আপনি হিসাব না করেন, আপনার ওই যে সেভিং অ্যাকাউন্টে আপনি 6% 4%-এ টাকা জমা রাখা, মানে নিজের টাকা নিজে আপনি একজনকে খরচ করার জন্য দিচ্ছেন যে ভাই আমার টাকা বেশি আছে আপনি এটা খরচ করেন। ব্যাংকে কোনো টাকা রাখা যাবে না, সেভিং অ্যাকাউন্টে। সহজ কথা, লেনদেন করতে হয়, আপনি কারেন্ট অ্যাকাউন্টে লেনদেন করেন, কোনো সমস্যা নেই, আপনার বিজনেস আছে। এখন বলবেন যে ভাই আমি কি করব, তো 5-10 হাজার টাকার আমরা বলতেছি না, দেখবেন যে এমনও অনেক মানুষ আছে 30, 40, 50 লাখ টাকাও সেভিং অ্যাকাউন্টে পড়ে আছে। আপনার 10,000 টাকা দিয়ে তো আপনি তেমন কিছু করতে পারবেন না। তবে এইটা মাথায় রাখবেন যে এখন থেকে বা আজকে থেকে আপনি যেই মুনাফা যেখানে হিসাব করবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মাইনাস দিয়ে আপনি নিট মুনাফাটা হিসাব করবেন। আপনি 1 কোটি টাকার ফ্ল্যাট কিনছেন গত বছর, এখন বলতেছে যে 1,05,00,000 বলতেছে, ধরলাম আপনি চিন্তা করতেছেন 5 লাখ আমার টাকা বাড়লো, আসলে বাড়ে নাই, আপনার 3.5 লাখ টাকা লস হয়ে গেল। কারণ ওই ফ্ল্যাটটা কিনতে আজকে 1,08,00,000 টাকা লাগবে, আর আপনি 1,05,00,000-এ বিক্রি করতেছেন। এই চিন্তাটা একটু আমরা মাথায় নিব। তাহলে এখন আমরা করতে পারি কি? এতক্ষণ তো আমরা বাস্তবতা তুললাম, যে এখন যে ভাই আমরা করবোটা কি, তো সেটাই আজকের আমাদের দেখবো। যার যেটা খাটে, সবার একটা জিনিস কিন্তু খাটবে না, আমি একরকম আপনি একরকম, আপনার পারিবারিক অবস্থা একরকম, আপনার শিক্ষাগত যোগ্যতা একরকম, যার যেটা খাটে সেই অনুযায়ী ব্যবস্থাটা নিবেন।
এইটার জন্য আমরা যে প্যাসিভ ইনকামের কথাটা বললাম, বাস্তবে সম্পত্তি বলতে আমরা বুঝি আমাদের জায়গা জমি দোকানপাট, এটাই আমরা বুঝি। তো এর বাইরেও কিছু প্রপার্টি আছে যারা আমরা, আপনি যদি কি করেন ব্যবসাপাতি করেন, আপনি আপনার ব্যবসার একটা লোগো রাখেন, আপনি যদি ব্যবসাপাতি করেন ব্যবসার একটা ভ্যালু থাকে, আপনি যদি কোনো কিছু লিখেন তার একটা ভ্যালু থাকে। তো এই জন্য যেমন ধরেন যে আমি কোনো কিছু লিখছি, আমাদের একটা বই আছে সাতকাহন, সেটা কপিরাইটকৃত। তো আমি কাজ করি বা না করি, সেটা বিক্রি হইলে আমি কিছু একটা আমি মুনাফা পাবো। তো এটা আমি কাজ না করলেও আসবে। শেয়ার বাজারে তো বিনিয়োগ করা, নর্মালি আমাদের বাংলাদেশে আমরা শেয়ার বাজার শুনলে চিন্তা করি যে এটা তো একটা জুয়া খেলা, টাকা দিব টাকা লস হবে। তো সেটার ক্ষেত্রেও আমাদেরকে আগে বুঝতে হবে, মানুষ একটা কথা বললে এটা খারাপ এমন না, আপনাকে আগে বুঝতে হবে শেয়ার বাজার কিভাবে কাজ করে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি যাবেন কি যাবেন না। এরপরে সঞ্চয়পত্র আছে, বন্ড আছে, বিভিন্ন প্রকার অনলাইন ভিত্তিক